ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন। দুবাই সামিটে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডে জাতিসংঘের প্রতিবেদন স্বস্তিদায়ক। Election will be held as early as probably December this year. I'm very happy, feel very relieved that the United Nations High Commission on Human Rights published just a report on Bangladesh, how students were shot by the police and army under the order of the Prime Minister. আগে স্থানীয় সরকার ও আনুপাতিক নির্বাচন চায় জামায়াত, আপত্তি বিএনপির, জানালেন মির্জা ফখরুল। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষের এতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। সংবিধান সংশোধনে গণভোটের সিদ্ধান্ত সরকার ও দলগুলোর স্বৈরতন্ত্রের পথ বন্ধে সুপারিশ গুরুত্ব পাবে, আশা আলী রিয়াজের। বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরাতে কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে ঢাকা। ভারতের উত্তরের অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বাগত সন্ধ্যাবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রাউশন এবং আমি তানজিম শাফিন। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে নির্বাচন হতে পারে বলে আবারও জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্লেনারি সেশনে যোগ দিয়ে কথা বলেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে উঠে আসা আওয়ামী লীগের গুম, খুন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই হত্যাকাণ্ডের উপর জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তিদায়ক। তৌহিদুর রহমানের প্রতিবেদন। দুবাই চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের শেষ দিন বৃহস্পতিবার প্লেনারি সেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। জুলাই আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া অভ্যুত্থান, নতুন বাংলাদেশ, আগামী নির্বাচন সবকিছু নিয়েই উপস্থাপক বেকি অ্যান্ডারসন প্রশ্ন ছুড়ে দেন নোবেলজয়ী ডক্টর ইউনূসকে। একে একে জবাব দেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন হবে বলে জানিয়ে বলেন, সংস্কার কমিশনের সুপারিশে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে। ক্ষমতা হস্তান্তরের পর ডক্টর ইউনূসের পরিকল্পনা কি? জবাবে জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে তিনি ফিরতে চান তার সামাজিক ব্যবসার কাজে। উল্লেখ করেন, দেশকে এবং দেশের জনগণকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে সামাজিক ব্যবসা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে উপস্থাপক বেকি অ্যান্ডারসনের আরেক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, ব্যাংকিং খাতসহ বাংলাদেশের পুরো অর্থনৈতিক খাত ধ্বংস করে রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী। এমনকি পাতানো নির্বাচনের মাধ্যমে 15-16 বছর ক্ষমতায় টিকে থেকে সব খাতে বিস্তার করেছেন দুর্নীতি। এই অবস্থায় শেখ হাসিনার রেখে যাওয়া দুর্নীতিগ্রস্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অগ্রযাত্রায় পুরো বিশ্ব বাংলাদেশের পাশে আছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Everybody wanted to support that, to rebuild. We say we want to build a new Bangladesh. The old Bangladesh is completely corrupt. It's a corruption-ridden, billions of dollars taken away. We are trying to get this money back. It's a very complicated procedure. জুলাই গণহত্যার প্রমাণ নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। যেখানে শেখ হাসিনার নির্দেশে কিভাবে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে সেসব বিষয় উঠে এসেছে। Documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. এর আগে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। আগামী বছরগুলোতে দুদেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলেও আশ্বাস মিলেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
সংস্কার ছাড়া কোনো নির্বাচন চায় না বাংলাদেশ জামায়াত ইসলামী। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে দলটি। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিল করতে হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে জামায়াতকে জড়িয়ে যে তথ্য দেয়া হচ্ছে সেটাকে মিথ্যা বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আরও জানাবেন বেলায়েত হোসাইন। সবশেষ 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ভোটে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দলটির নিবন্ধন বাতিল করে দিলে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন ছিল। সেই হিসেবে এক যুগ পর নির্বাচন কমিশন সচিবালয়ে দলটি। বৃহস্পতিবার সকালে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে নির্বাচন কমিশনে প্রবেশ করে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। শুরু হয় বৈঠক। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য 4 নির্বাচন কমিশনার বৈঠকে অংশ নেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মিয়া গোলাম পারোয়ার। বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামায়াত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে সমর্থন আছে জামায়াতের। এ সময় আনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনের প্রস্তাবের কথাও জানান তিনি। আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে উপযোগী, এটা আমরা প্রপোজ করেছি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে কেন কথা বলেননি জামায়াত নেতারা? প্রশ্নের জবাবে সেক্রেটারি জেনারেল বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনে জামায়াত নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত সংবিধানের সাথে সাংঘর্ষিক মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এটা বাতিল করতে হবে। রাজনৈতিক দলগুলো 8 সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে। এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এই জন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা উচিত। রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে। আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে বিগত সরকার, সেটাও পুনর্বহালের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। পাশাপাশি আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষেও নয় দলটি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব আরও বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে দেশে কোন রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে আর কারাই বা নিষিদ্ধ হবে। আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান। ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক অবস্থা, অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ, নির্বাচন সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনার কথা। প্রত্যেকটা দেশেরই আপনার পারস্পরিকভাবে তাদের সম্পর্কের নির্ভর করে সেই দেশের ইন্টারনাল যে রাজনৈতিক যে অবস্থা সে কথা নির্ভর করে। তো সেই সূত্রেই আপনারা ওনারা এসেছেন, আজকে আমাদের সে আলোচনা করেছেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আপনার বর্তমান সরকার যে আপনার পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে। বিএনপি আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষে নয় মন্তব্য করে তিনি বলেন, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না তারা। কিন্তু আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো গম্ভীর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু না। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষের এতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এ সময় জুলাই গণ অভ্যুত্থান নিয়ে সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন দল রাজনীতি করবে আর কোন দল নিষিদ্ধ হবে তা জনগণই সিদ্ধান্ত নেবে। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডের উঠেছে, আজকে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড
এছাড়া ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করবেন বলেও জানান মির্জা ফখরুল। বিভিন্ন কথাবার্তা চেষ্টা করছে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে কিনা তা সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলে প্রায় 1 মাস পর সংস্কার প্রস্তাব নিয়ে ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি। সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথ বন্ধ করতে তাদের দেয়া প্রস্তাবগুলো গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। বিস্তারিত থাকছে আজহার লিমনের প্রতিবেদনে। সংবিধান সংস্কার সহ বিভিন্ন কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেওয়ার পর তা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হয়েছে অনেক। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এসব প্রস্তাবের কতটুকু চূড়ান্ত হবে তা ঠিক হবে রাজনৈতিক দলসহ পক্ষগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে। কিন্তু যখন রাজনীতির মাঠে সংস্কার নির্বাচন নিয়ে অনেক তর্ক বিতর্ক প্রধান শক্তিগুলোর মধ্যে, তখন সংস্কার কমিশনের ব্রিফিংয়ে জানতে চাই এই সংস্কার প্রস্তাবের ভবিষ্যতে কি তত্ত্বাবধায়ক কিংবা তারও আগে 90-এর সংস্কার প্রস্তাবের মতোই হবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কি এই ঘটনা আছে যে 1400 মানুষ প্রাণ দিয়েছেন 2-2.5 সপ্তাহের মধ্যে? বাংলাদেশের ইতিহাসে কি এই অবস্থা আছে যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত একজন শাসক সমস্ত রকম আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মানবাধিকার শুধু লঙ্ঘন করেছেন তা না, মানবতার বিরুদ্ধে অপরাধে যুক্ত থেকেছে? এটা আমি বলছি না, আপনি সাংবাদিক, আমরা সকলের সংবাদপত্র পড়ি, জাতিসংঘের রিপোর্ট বলছে সেটা। এরপরেও আমরা কি 90-এর সাথেই তুলনা করব? এই যে 1400 মানুষ এবং 14,000-এর বেশি মানুষ আহত, তাদের আত্মদানকে আমরা কি এই তুলনায় নিয়ে যাব? এখানে প্রশ্ন করা হয় এই সরকারের আমলেই গণভোট করে সংবিধান সংশোধন সম্ভব কিনা। গণভোটের মাধ্যমে এই সরকার করতে পারবে কিনা এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হবে। এই মর্মে একটা কমিশন তৈরি করা হয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে। সেই কমিশন আশা করি আলাপ আলোচনা করে পথ তৈরি করবেন কিভাবে হবে। প্রায় 1 মাস আগে প্রকাশিত সংবিধান সংস্কার কমিশনের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সংসদ সদস্য হবার ন্যূনতম বয়স, নারীর কোটা আসন, বহুত্ববাদ ও রাষ্ট্রধর্ম নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জানতে চাওয়া হয় আসলে কি এসব প্রস্তাব এক একজন প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী হবার পথকে রুদ্ধ করবে? বাংলাদেশের বিভিন্ন রকম আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তরুণরা। এখন যে তরুণরা রাজপথে প্রাণ দিতে পারবেন, আইন তৈরির ক্ষেত্রে তাদের অংশীদারিত্বের ব্যবস্থা আপনি কিভাবে করবেন বলুন? তাদেরকে আপনি সংসদে আসতে দিতে চাচ্ছেন না। প্রশ্নোত্তর পর্বের আগে লিখিত বক্তব্য পড়েন সংবিধান সংস্কার কমিশনের প্রধান। তিনি জানান, মহান স্বাধীনতা যুদ্ধের সঙ্গে 24-এর গণ আন্দোলন, সংসদীয় পদ্ধতিতে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস, অন্তর্বর্তী সরকারের কাঠামো, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকার কাঠামো এবং মৌলিক অধিকারের আওতা বাড়ানো, এই 7টি বিষয়কে মাথায় রেখেই সুপারিশ প্রস্তাব করেছে সংস্কার কমিশন। আজহার লিমন, এখন, ঢাকা। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মানবতাবিরোধী অপরাধে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাময়িক চাকরিচ্যুত করার পরামর্শের সঙ্গে একমত চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। বৃহস্পতিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে 848 জন শহীদের তথ্যসহ আন্দোলনের অডিও ভিডিও, পত্রিকার কপি এবং 84টি মামলার এজাহারের তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপির একটি প্রতিনিধি দল, যেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ 5 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। মামলার অনুসন্ধান, তদন্ত ও বিচারিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠি অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করে প্রতিনিধি দল। মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন, গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ এই সম্পূর্ণ আজকে জমা দিলাম। ওনারা রিসিভ করে নিয়েছেন। আমরা এই হত্যার সঠিক বিচার চাই।
শেখ হাসিনা এদিন দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির প্রতিবেদন এবং প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও কার্যবিধির সাদৃশ্য রয়েছে। জাতিসংঘের সুপারিশ অনুযায়ী গণহত্যায় জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করার পরামর্শকে সমর্থন জানান তিনি। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে হতে পারে না। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী, যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণাদি পাচ্ছি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের এই তথ্য অনুযায়ী সেই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেন। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায় তার দৃষ্টান্ত আয়নাঘর। জড়িতদের বিচারে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেন তিনি। আইসিসিতে যাবার প্রয়োজন নেই। জাতিসংঘ যখন তদন্ত করে আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে এখানে এটা হয়েছে, তা আইসিসিতে আবার যাবার প্রয়োজন তো নাই স্বীকৃতির জন্য। আন্তর্জাতিক স্বীকৃতি তো অলরেডি জাতিসংঘ দিয়েছে। জাতিসংঘের এই স্বীকৃতির পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই। আমাদের রাষ্ট্র এই বিচার করতে শুধু সক্ষমই না, তারা এই ব্যাপারে চরমভাবে উদ্গ্রীব। সুতরাং আমাদের আইসিসিতে যাবার প্রয়োজন নেই। জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জাতিসংঘের এই স্বীকৃতির পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে ঢাকা। হাসিনাকে ফেরাতে কূটনৈতিক পত্রের বিপরীতে ভারতের উত্তর প্রত্যাশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব কথাই জানিয়েছেন পররাষ্ট্র মুখপাত্র রফিকুল আলম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার ব্যাপারে রেড নোটিশ জারি করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস, এটা এনক্লোজার হিসেবে গেছে। যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। রেড নোটিসের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত। আমরা রেড নোটিস পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে না, সুতরাং রেড নোটিসের ব্যাপারে আমার আলাদা কোনো বক্তব্য নেই, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। কবরের চেয়ে সরু 2 বা 4 ফুটের আয়নাঘর, বিভীষিকাময় কক্ষগুলোতে পাশবিক নির্যাতন চলত গুম করে রাখা মানুষদের উপর। পাশাপাশি কক্ষে ছিলেন পরিচিত জনরা, কিন্তু জানতেন না কারো পরিচয়। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকেই চেনার উপায় ছিল না আয়নাঘরের ভেতর থেকে। গেল 6 মাসে কক্ষগুলো ভেঙে চুরে প্রমাণ মোছার চেষ্টায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। তবে যতটুকু আছে তা দিয়েই জড়িতদের বিচার সম্ভব বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। ঘুটঘুটে অন্ধকার, পুরো ভূতড়ে এক পরিবেশ, যেন কবরের আরেক রূপ, যেখানে দিনের পর দিন আটকে রাখা হতো নিরীহ নিরপরাধ মানুষকে, করা হতো নির্মম পাশবিক নির্যাতন। এটি রাজধানীর উত্তরায় অবস্থিত র্যাব 1-এর অধীনস্থ একটি আয়নাঘরের দৃশ্য, যেখানে গুম করে রাখা হয়েছিল জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে। সরু সিঁড়ি বেয়ে যে অন্ধকার পথ আবিষ্কার হয়েছে, সে পথের শেষে শক্ত ইটের কনক্রিট বিছানা। এটিও র্যাব 1-এর উত্তরার আরেকটি দৃশ্য। সূত্র বলছে, আয়নাঘরের প্রতিটি কক্ষের আয়তন 4 ফিট লম্বা, 2 ফিট চওড়া, কোনোটি তার চেয়েও ছোট। অর্থাৎ মানুষের বাসাবাড়িতে যে স্বাভাবিক খাট বা বিছানা থাকে, তার থেকেও সরু আয়নাঘরের কক্ষগুলো। ওদিকে ওই সেলটার মধ্যে আলো ঢোকার কোনো রাস্তা ছিল না। ওই কক্ষটা একদম মাঝখানে ছিল বিল্ডিংয়ের। প্রথম মাসখানিক আমি তাদেরকে বারবার করে জিজ্ঞেস করি যে পশ্চিম দিকটা কোন দিকে আমি নামাজ পড়বো, কোনো জবাব কিছু পেতাম না। এবার দেখা যাক আরেকটি টর্চার সেলের চিত্র, যেখানে লাগানো কিছু অ্যাডজাস্ট ফ্যান। বন্দিশালার এই কক্ষগুলোও কবরের মতো ছোট। এগুলো রাজধানীর কচুক্ষেত এলাকার দৃশ্য, যেখানে রাখা হয়েছিল জুলাই বিপ্লবের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে। চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহারের।
এই আয়নাঘরটিও কচুক্ষেত এলাকায় অবস্থিত। এখানে 4 দিন আটকে রাখা হয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। তার ভাষ্যমতে কক্ষটিকে এখন ভেঙে বড় করা হয়েছে। কচুক্ষেত এলাকার আয়নাঘরে গুম করে রাখা হয়েছিল জামায়াত নেতা গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে। পাশের কক্ষেই ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। পাশাপাশি ছিলেন, কিন্তু জানতেন না দুজনের কেউ। কখনোই জানতাম না। আমি ওনার গলার আওয়াজ শুনতাম, একজন ভদ্রলোকের গলার আওয়াজ শুনতাম যে উনি নামাজ পড়ছে, উনি কোরআন শরীফ পড়ছে। সবকিছু ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আয়নাঘরের এই কক্ষগুলো কেন ভেঙে ফেলা হলো, কিংবা কখন ভাঙা হলো, কেনই বা নতুন করে সাজানোর চেষ্টা করা হলো। আপনি যদি সুযোগ দেন, এখানে তো অনেক মানুষ চেষ্টা করবে যে এভিডেন্স কিছু আমরা সরিয়ে ফেলি, ডিস্ট্রয় করে ফেলি। আমরা সবাই জানি যে একটা বিল্ডিংকে ডিমলিশ করতে বেশি সময় লাগে না, এক রাতের মধ্যে ওটা হয়ে যায়, যেটা আমরা দেখেছি। এই বিল্ডিংটাকেও কিন্তু রাতারাতি ধ্বংস করে দেওয়া যেত, ধ্বংস করা হয়নি। তার মানে কেউ না কেউ বাধা দিয়েছে যে এই জিনিসটাকে প্রিজার্ভ করা হোক। যতটুকু এভিডেন্স আছে ওটা অনেক যথেষ্ট আছে কনভিকশনের জন্য। কতটা ভয়ঙ্কর এইসব আয়নাঘরের চিত্র তা কেবল উপলব্ধি করেছে তারা যারা দিনের পর দিন বন্দী থেকেছে আয়নাঘরের সরু অন্ধকার কক্ষগুলোতে। তাই তো বিচারের দাবিতে অনড় অবস্থানে বন্দিশালার নির্মম নির্যাতনের শিকার সেই মানুষগুলো। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। বিশ্ববাসী আয়নাঘর প্রত্যক্ষ করলেও ফ্যাসিবাদী শক্তি তা নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে তারুণ্যের উৎসব 2025-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আয়নাঘর নিয়ে মিথ্যাচার করে কোনো লাভ নেই। বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না, কারণ ইতিমধ্যেই জুলাই গণ অভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে, এবং এই আয়নাঘরও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে। ফলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল, তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, 15 বছরের সব গুম খুনের বিচার করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন স্বজনহারা ভুক্তভোগীরা। বিকেলে প্রেস ক্লাবে মায়ের ডাক আয়োজিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং মানবতা বিরোধী অপরাধ বিচার প্রক্রিয়া ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তারা একথা বলেন। আমার বাবা মায়ের মতন এরকমের বহুত বাবা মায়ের বুক খালি হয়েছে, আমি ভাই হারা হয়েছি। তাই আমার অনুরোধ থাকবে যেন খুনিদের ধরে আইনের আওতায় আনা হয়। এবং আজকে আমরা অনেক কষ্টে যন্ত্রণা, আমাদের অনেক পরিবার আছে যারা ভিকটিম, এখনো যারা নাই, রাস্তা ভিক্ষা করতেছে, ভিক্ষা। বইমেলার স্টলে ভিড় শিশুদের উচ্ছ্বাসী ফেব্রুয়ারির এই আমেজ জুলাই অভ্যুত্থানকে স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে বইমেলা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন, নতুন বই কিনতেও দেখা যায়। এরপর সাংবাদিকদের তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনের নানা প্রতিচ্ছবি স্টল ও বইয়ের মাঝে দেখা মিলেছে বইমেলায়। এই সময় ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে বৈষম্যহীন সমাজ গড়তে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করেন তিনি। বইমেলায় পাঠক সংখ্যা এবং শিশুদের আগ্রহ লক্ষণীয় বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় শান্তি শৃঙ্খলার মাধ্যমে বইমেলার বাকি সময় অতিবাহিত হবে এমন আশাই প্রকাশ করেন তিনি। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত চলতে থাকে। এর মাধ্যমে আমরা আমাদের অতীতকে স্মরণ করি, যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে, স্মরণ করে, সম্মান করে, সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। তা আমরা
আশা করব যে এখানে যারা স্টল দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন এবং যারা পাঠক এবং এখান থেকে ক্রেতা যারা আসবেন তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলা সংগ্রহ করতে পারেন। অমর একুশে বইমেলাতেও ফাল্গুনের আগমনী বাতাস, বসন্তের আবহ বইমেলায় ভিড় করছেন পাঠক দর্শনার্থীরা। অমর একুশে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তানজিলা খান মিম, যুক্ত হব তার সাথে। মিম, জানাবেন যে আজকে সন্ধ্যায় নিশ্চয়ই বসন্ত আর বইয়ের ঘ্রাণে মুখরিত বইমেলা প্রাঙ্গণ, কি দেখছেন? শাফিন, এর আগেও আপনার সঙ্গে যখন যুক্ত হয়েছিলাম তখন বলেছিলাম একদিকে যেমন নতুন এক ঋতুর বাতাসে গন্ধ ভাসছে, ঠিক তেমনি পুরো বইমেলা প্রাঙ্গণ জুড়েও কিন্তু নতুন বইয়ের যেই গন্ধ সেজে ভাসছে। পাঠক দর্শনার্থী যারা আসছেন তারা আসলে মাতোয়ারা যে কোনটি তারা আগে নেবেন, তবে নিঃসন্দেহে যেহেতু এই পর্যন্ত তারা এসেছেন তারা পছন্দের নতুন বইটিকেই বেছে নিচ্ছেন। এবং যেহেতু বাংলা পঞ্জিকা অনুসারে অনেকগুলো বছর ধরে এই 13ই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন ছিল, তাই আজকে থেকে সকলের পোশাকে আসলে সেই বসন্তের আবহ এবং মাঘ মাসকে বা শীতকালীন যে ব্যাপারটা পুরোটাকে বিদায় জানানোর ব্যাপার। তবে কয়েকদিন ধরেই পুরো বইমেলাতেও একটা ভ্যাপসা গরম লক্ষ্য করা গিয়েছিল। এর মধ্য দিয়েও আসলে যারা পাঠক ছিলেন, দর্শনার্থী ছিলেন, বিশেষ করে শিশু পাঠক যারা, তারা এসেছেন। আজ বইমেলার 13তম দিন, নতুন বই এসেছে 85টি এবং আজ নতুন বইয়ের সংখ্যা বা নতুন মোট বইয়ের সংখ্যা আসলে হাজারের ঘর ছাড়ালো, 1002টি এ নিয়ে মোট বই হলো। প্রতিদিনই আমরা দেখেছি এইরকমই 100 ঘরে নতুন বইয়ের সংখ্যা আসতে, তবে ছুটির দিনগুলোতে সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। আর তার বাইরে গিয়েও যদি বলি যে এই যে নতুন বই আসছে তার মধ্যে গল্প, উপন্যাস, কবিতার বই যেমন আছেন, তেমনি আসলে বিভিন্ন ইতিহাস সংরক্ষিত করার যে বইগুলো সেই বইগুলো আসছে। কারণ আপনি জানেন শাফিন যে জুলাই 24 গণ অভ্যুত্থানের ফলে আসলে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে ছাত্র জনতার একটি বড় ভূমিকা ছিল, সেই ভূমিকা যেন কোনোভাবে ইতিহাসের পাতা থেকে না হারিয়ে যায়, তাই কিন্তু লেখকরা, বিশেষ করে তরুণ লেখকরা যারা, তারা চেষ্টা করেছেন তাদের লেখনের মাধ্যমে সেই ইতিহাসগুলোকে সংরক্ষিত রাখার জন্য। তার পাশাপাশি গিয়ে যদি একটু জানাই যে যারা ছাত্ররা আসছেন, বিশেষ করে তরুণরা, তারাও কিন্তু খুঁজে খুঁজে সেই বইগুলোই দেখছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বইগুলোর প্রচারণা দেখেছেন, সেইগুলো দেখেই তারা কিন্তু বই কিনতে আসছেন। এর বাইরে গিয়েও আসলে লেখকরা নিজেদের উদ্যোগেই কিন্তু সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বইয়ের প্রচারণা চালাচ্ছে, সেই বইয়ের প্রচারণা দেখে যারা পাঠক তারা আসছেন। আর এর বাইরে আরেকটা বইমেলার সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে বা সবচেয়ে ভালো লাগার পাঠকের কাছে সেই বিষয়টি হচ্ছে যে বইমেলায় আসলে পছন্দের লেখক কিংবা কবির অটোগ্রাফ সহ বই কেনা যায়, সেটার একটা মজা অবশ্যই আছে। তবে এখন যেহেতু শুধুমাত্র আর অটোগ্রাফের যুগ না, ফটোগ্রাফের যুগ, তাই অটোগ্রাফের পাশাপাশি ফটোগ্রাফটাও কিন্তু পাঠকের একদম বাধ্যতামূলকভাবে। তবে এই যে যারা বই লিখছেন এখন, তরুণ লেখক যারা আছেন, সেটি নিয়ে যারা তাদের পাঠক রয়েছেন তারা যেমন বিষয়টি ভালোভাবে দেখেন, তবে তারা কিন্তু সেই সঙ্গে আরও বলেন যে পুরনো যারা লেখক রয়েছেন তাদের বইগুলোও কিন্তু তারা অনেক বই মেলাতে যে না আসার ফলে অনেক মিস করে, কিংবা পুরনো সেই বইগুলো কিন্তু এখনো খুঁজে খুঁজে তারা কেনে। অর্থাৎ যে এই যে তাদের বইয়ের প্রতি যে ভালোবাসা বা বইয়ের প্রতি যে টান, সেই টানের ফলে কিন্তু বা সেই টানকে কেন্দ্র করেই কিন্তু প্রতি বছরই যে অমর একুশে বইমেলা হয় আর সেই বইমেলাতে পাঠকরা ছুটে আসেন। একজন পাঠক তিনি আসলে তিনি কখনো লেখক হন না, তবে একজন লেখক সেও কিন্তু পাঠক হন। তাই দিন শেষে সকলেই আসলে পাঠক এবং সেই একজন আরেকজনের বই পড়েন। তবে কার আসলে কোন ধরনের বই ভালো লাগে সেটি কিন্তু তার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত চিন্তা, রুচি, পছন্দ অনুযায়ী নির্ভর করে। শাফিন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে অমর একুশে বইমেলা থেকে সর্বশেষ। চাকরি ফিরে পেতে আজও দিনভর শাহবাগে অবস্থান করেছে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা। সকালে দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান নেন তারা। এক পর্যায়ে শাহবাগ মোড়ে অবস্থান করে আন্দোলনরত শিক্ষকরা। পরে সেখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তারা বলেন এই সরকারের আমলেই তারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, ফলে চাকরি ফিরে পাওয়া তাদের অধিকার বলেও মন্তব্য করেন আন্দোলনরতরা। এর আগে গেল বছর তৃতীয় ধাপে 6,500 প্রাথমিক শিক্ষক সুপারিশপ্রাপ্ত হন। পরে এক রিটের ভিত্তিতে হাইকোর্ট সকলের নিয়োগ বাতিল ঘোষণা করেন। র্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতায় সীমাবদ্ধ করা সহ জাতিসংঘের প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে কথা বলেন তিনি। পাসপোর্টটাও যেন
সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। জাতিসংঘ একটা প্রস্তাবনা দিয়েছে মাননীয় উপদেষ্টা যে র‍্যাব প্রযুক্তিগুলোর বিষয়, বিজিবিকে সীমান্ত রক্ষার মধ্যে থাকার বিষয় এবং ডিজিএফআই কে কেবল শান্তি পরিস্থিতি তফাৎ জন্য। এই ব্যাপারে আপনাদের মানে অবস্থান দেখেন? এটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা তাইওয়ানের কেন্দ্রীয় শহর তাইচুংয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিস্ফোরণে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত আরও 7 জনকে। ভবনটির 12 তলায় নির্মাণ কাজ চলায় বন্ধ ছিল ওই ফ্লোরের ফুড কোর্টটি। সেখানেই হুট করে বিস্ফোরণ ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় ভবনের বাইরের অংশ, কাচ এবং ভবনের বিভিন্ন ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে এরই মধ্যে কাজ করছেন উদ্ধারকর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস থেকেই বিস্ফোরণ হয়েছে, যদিও এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি বলেও জানান শহরের মেয়র। এই ছিল সন্ধ্যাবাজারের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।